এ কথাটা সকলেই বেশ স্পষ্ট শুনতে পেলেন। কথাবার্তা থামিয়ে সবাই অবাক হয়ে নগেনবাবুর দিকে তাকিয়ে আছেন। নিমাই বিশ্বাস বলে উঠলেন, ৭৫ বছর পর কি নগেনদা? নগেন সর্বাধিকারী ভারী অপ্রতিভ হয়ে চারিদিকে মিটমিট করে চেয়ে মাথা নেড়ে বললেন, না না, ও কিছু নয়। নিমাই বিশ্বাস চেপে ধরলেন, কিছু নয় বললে তো শুনবো না নগেনদা। ৭৫ বছর পর কথাটার মানে কি? নগেন সর্বাধিকারী ভারী জড়সড় হয়ে চারিদিকে টালুমালু করে তাকাতে তাকাতে বললেন, না, এই বলছিলাম আর কি যে ৭৫ বছর বেশ লম্বা সময়, তাই নয় কি? তা তো বটেই, কিন্তু আপনার তা নিয়ে সমস্যা হচ্ছে কেন? ভারী অবাক হয়ে নগেনবাবু বললেন, আমার সমস্যা? না না, আমার সমস্যা কিসের? গাঁয়ে গোয়েন্দাগিরিতে খগেন তপাদারের একটু খ্যাতি আছে। কোথাও চুরি হলে বা কারো বাড়িতে কিছু খোয়া গেলে, গরু ছাগল হারালে বা সন্দেহজনক কিছু ঘটলে খগেন তপাদারের খোঁজ পড়ে। বলতে নেই, খগেন তপাদার কিছু চুরির হিল্লে করে দিয়েছেন। অন্তত ১ ডজন গরু এবং গোটা ২৫ ছাগলের হদিশ করে দিয়েছেন। এই তো সেদিন ময়রাগিন্নির হারানো সোনার বালা তাদের পুকুর থেকে উদ্ধার করেছিলেন পায়েসপুরের শার্লক হোমস। তিনি তাকিয়ে বললেন, শুধু ৭৫ বছর পরই বলেননি, তার আগে আপনি এসে গিয়েছে এই কথাটাও ব্যবহার করেছেন। তারও আগে বলেছেন কাবুলিওয়ালা বা সবরিকলা বা ওই ধরনের কিছু। ৩টে কথাকে পরপর সাজালে দাঁড়াচ্ছে কাবুলিওয়ালা এসে গিয়েছে ৭৫ বছর পর। ঠিক কি না নগেনদা? নগেন সর্বাধিকারী খুবই অপ্রস্তুত হয়ে হঠাৎ ব্যস্ত সমস্তভাবে কোঁচা ঝাড়তে ঝাড়তে বললেন, উঠি হে হলধর, ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। সবাই হৈ হৈ করে উঠলেন। নিমাই বিশ্বাস উঠে সদর দরজার ছিটকি নিয়ে এঁটে তাতে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে বললেন, হুম, অত সহজে ছাড়া পাবেন না নগেনদা। ব্যাপারটা খোলসা করে বলুন। যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে তো আমরা আছি কী জন্য? সব খুলে বলুন, আমরা জান লড়িয়ে দেব। নগেনবাবু খুব অসহায় মুখ করে ফের বসে পড়লেন। নগেনবাবু আমোদে লোক হলেও ভারী নিরীহ আর ভীতু। বসে ভারী জলে পড়া ভাব করে সকলের মুখের দিকে চাইতে লাগলেন। তারপর গলা খাঁকড়ি দিয়ে বললেন, আমার সত্যিই বড় বিপদ। আহা, সেটাই তো সবাই শুনতে চাইছি, কিন্তু বলায় যে বারণ আছে। কার বারণ? তাকে তোমরা চিনবে না, তবে সে ভয়ঙ্কর লোক। নিমাই বিশ্বাস বললেন, এ গাঁয়ে বা আশেপাশে যারা আছে তাদের নারী নক্ষত্র আমি জানি। সন্ডা গুন্ডা নেই তা বলছি না, কিন্তু ভয়ে মুখে কুলুপেটে থাকতে হবে এমন মারকুটটা তো কাউকে মনে পড়ছে না। না না, সে এদিককার লোকই নয় হে, আজকের লোকও নয়। সে ৭৫ বছর আগে এসেছিল। ব্রজেন বোস চোখ কপালে তুলে বললেন, বলো কি হে, ৭৫ বছর আগে এসেছিল? তাহলে তো সে থুত্তুরে বুড়ো মানুষ। নগেন সর্বাধিকারী মাথা নেড়ে বললেন, না হে ব্রজেন, সে মোটেই বুড়ো নয়, বেশ তাগড়াই জোয়ান চেহারা। নিমাই বিশ্বাস অবিশ্বাসের হাসি হেসে বললেন, জোয়ান চেহারা বলছেন? ৭৫ বছর আগে তার বয়স কত ছিল? তা ধরো ৫০-৫৫ তো হবেই। তাহলে হিসেবে দাঁড়ায় তার বয়স এখন ১২৫ থেকে ৩০। বেঁচে থাকারই কথা নয়। আর যদিও বা বাই চান্স বেঁচে থাকেও, তাহলে তার খুনে বুড়ো হয়ে যাওয়ার কথা। নগেন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেটাই তো চিন্তার কথা। আপনি লোকটাকে ভয় পাচ্ছেন কেন তা বুঝতে পারি না। ৭৫ বছর আগের কোনো লোক কি করে এসে আপনাকে ভয় দেখাচ্ছে? তার আসবার কথাই ছিল, সে বাবাকে বলে গিয়েছিল ঠিক ৭৫ বছর পরে সে এসে জিনিসটা ফেরত নিয়ে যাবে। জিনিস? কী জিনিস বলুন তো? নগেন সর্বাধিকারী একটু চুপ করে রইলেন। তারপর গলাটা একটু চেপে বললেন, তাহলে তোমাদের সবই খুলে বলতে হয়। তখন আমার বয়স বছর 10। তখন আমরা বড্ড গরিব ছিলাম। সামান্য জমি জমা থেকে যা আয় হতো তাতে গ্রাসাচ্ছাদন চলতো না। ভাঙা ঘরে বাস,
আধপেটা খাওয়া বা উপোস, জামা কাপড়, জুতো, ছাতা সবই অমিল। ঠিক সেই সময়ে একদিন দুপুরের দিকে এক পেল্লায় চেহারার জটাজুটোধারী রক্তাম্বর পরা সাধুগোছের লোক এসে হাজির। অভাবে পড়ে তখন আমাদের অবস্থা এমন যে দৈবের উপর বড় বেশি নির্ভরতা এসে গিয়েছিল। সাধু দাহায় বসে বাবার সঙ্গে কিছু কথা টথা কইল। মনে আছে এক ঘটি জলও খেলো ঢকঢক করে। তারপর ঝোলা থেকে একটা জিনিস বের করে বাবার হাতে দিয়ে বলল, তোকে এটা দিয়ে যাচ্ছি, যদি ঠিক মতো ব্যবহার করতে পারিস তাহলে বেঁচে যাবি, যদি লোভ করিস তবে মরবি। আরও একটা কথা, ঠিক ৭৫ বছর পর আমি আবার আমার জিনিস ফেরত নিতে আসবো। যদি জিনিসটা বেহাত হয় বা হারিয়ে যায় তাহলে কিন্তু নির্বংশ করে দিয়ে যাব। তো ছেলেপুলে বা বংশধরদের হুঁশিয়ার করে দিস। হলধর বললেন, এ তো হিন্দি ছবির গপ্প। গজপতি বলে উঠলেন, আরে না না, এ হলো আলাদিনের আশ্চর্য প্রদীপের বৃত্তান্ত। না নগেনদা, এই জিনিস চলবে না। নগেন পাংশুংকে বললেন, এই জন্যই বলতে চাইছিলাম না, জানি তোমাদের বিশ্বাস হবে না, তাহলে এই পর্যন্তই থাক। ব্রজেন বললেন, আরে চটো কেন ভায়া, আমার তো দিব্যি বিশ্বাস হচ্ছে। কেউ কথা কইলেই ওদের ফুট কাটার স্বভাব। নিমাই অবাক হয়ে বললেন, আমি তো হাঁ করে শুনছি, গায়ে কাঁটাও দিচ্ছে, এই দেখুন। খগেন বললেন, আমারও তো বাবু মোটেই অবিশ্বাস হচ্ছে না। নগেন ফের একটা বড় শ্বাস মোচন করে বললেন, বিশ্বাস করা না করা সব তোমাদের ইচ্ছা, যা ঘটেছিল তাই বলছি। সবাই সমস্বরে সম্মতি জানালে নগেন বললেন, গজপতি ঠাট্টা করলেও কথাটা ভুল বলেননি। সাধু বাবা একটা প্রদীপই দিয়েছিল বাবাকে, ছোট্ট, এই আমার মুঠোর সমান মাপের একটা পিতল বা ওই ধরনের ধাতুর প্রদীপ। নিমাই সাগ্রহে বললেন, সোনার নয় তো? তাও হতে পারে, যাচাই করে দেখা হয়নি, কারো হাতে দেওয়া বারণ ছিল। শুধু বাবাই ওটা নিয়ে ঘর বন্ধ করে কী সব প্রক্রিয়া করতেন। আগেই বলে রাখি, আমরা প্রদীপ থেকে কোনো দৈত্য দানব বেরোতে আসতে দেখিনি। রাতারাতি বড়লোকও হয়ে যায়নি। প্রদীপটা বাবার হাতে আসার পর কিন্তু ধীরে ধীরে আমাদের অবস্থার উন্নতি হতে লাগলো। খাওয়া পড়ার এত কষ্ট আর ছিল না। বাবা পুরনো ভদ্রাসন ছেড়ে নতুন পাকা বাড়ি করে উঠে এলেন। হলধর বিরক্ত হয়ে বললেন, ভোগাস ব্যাপার, প্রদীপের সঙ্গে আর্থিক উন্নতির সম্পর্কটা কি? এসব তো রূপকথার গপ্প। নগেন মিয়ে গিয়ে বললেন, ওই জন্যই তো বলতে চাইনি, তোমাদের চাপাচাপিতে বলতে হলো। এ গপ্প বিশ্বাস না করো ক্ষতি নেই, কিন্তু একথা অতি নির্জলা সত্যি যে সেই সাধু বাবা ঠিক ৭৫ বছর পর ফিরে এসেছে। গজপতি সবিস্ময়ে বলে উঠলেন, প্রায় ১৫০ বছর বয়সে? হ্যাঁ, সে কি চেহারে রে বাবা, যেন বাঘ, চোখ দুখানা দিয়ে যেন আলো ঠিকরে বেরোচ্ছে। দুপুরবেলা এসে বজ্রগম্ভীর স্বরে আমার নাম ধরে ডাকলো। সেই সাধু যে সত্যিই তার জিনিস ফেরত নিতে ৭৫ বছর পর হাজির হবে, এ কথা আমি স্বপ্নেও ভাবিনি। ভেবেছিলাম গুল মেরে গিয়েছে, কিন্তু সে আমার বাবার নাম করে আদ্যপান্ত ঘটনাটা বলে যখন প্রদীপটা ফেরত চাইল, তখন অবিশ্বাস করি কি করে? আমি ছাড়া সেই ঘটনার তো আর সাক্ষী নেই। খগেন বললেন, তা প্রদীপটা দিয়ে দিলেন নাকি তাকে? নগেন প্রবল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, পারলাম কই। প্রদীপ বের করতে গিয়ে দেখি ঠাকুরের সিংহাসনের তলায় তালা দেওয়া যে ভারী কাঠের বাক্স ছিল সেটা ফাঁকা, প্রদীপের চিহ্ন মাত্র নেই। প্রদীপ পাওয়া যাচ্ছে না শুনে সাধুর কি রাগ, শরীরটা যেন দুনো হয়ে উঠল, চোখ দিয়ে আগুন ঠিকরে বেরিয়ে আসছে। বলল, ৭ দিনের মধ্যে যদি প্রদীপ না দিস তাহলে ঝড়ে বংশে মারা যাবি। এই বলে সাধু চলে গেল। সেই থেকেই আমি বড় ভেঙে পড়েছি ভাই। হলধর উঠে পায়চারি করতে করতে হাত নেড়ে বললেন, ভোগাস ভোগাস, অল ভোগাস। আপনি নিশ্চিন্ত থাকুন নগেনদা, বায়োলজিক্যাল নিয়মেই আপনার সেই সাধু বাবা অনেক আগেই টেঁসে গিয়েছে। এখন কোনো একটা ইম্পোস্টার এসে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে।
আপনি পুলিশে খবর দিন এবং ক্লাবের ছেলেদের অ্যালার্ট করুন। বেগতিক বুঝলেই সাধু পালাবার পথ পাবে না। এ কথায় নগেন বিশেষ ভরসা পেলেন বলে মনে হলো না। লম্বুদানু যে খুব ওস্তাদ ফুটবল খেলোয়াড় তা নয়। সে ল্যাক প্যাক করে লম্বা লম্বা পায়ে ছোটে বটে, কিন্তু ড্রিবল করতে গিয়ে বারবার আছাড় খায় আর হি হি করে হাসে। বলে শট করতে গিয়ে উল্টে পড়েও যায়। বেজায় লম্বা বলে তার হেড করা বল সবসময় বারের ওপর দিয়ে চলে যায়। এসব নানা গোলমাল থাকলেও সে কিন্তু কাজের কাজটা ঠিকই করে দেয়। যখনই দল হারতে বসে তখনই ঠিক লম্বুদানু একটা দুটো গোল দিয়ে দলকে জেতাবে। আর এই জন্যই রায়পাড়ার শীতলা ক্লাবের সেক্রেটারি কাম কোচ কালীপদ ঘোষ ঠিক করেছেন দানুকে হাবিবপুর গ্রামের 11 টাইগার্সদের সঙ্গে হাড্ডাহাড্ডি ম্যাচটায় খেলাবেন। তবে এই নিয়ে একটু বিতর্কও দেখা দিয়েছে। কারণটা হলো দানু শীতলা ক্লাবের মেম্বার তো নয়ই, এমনকি রায়পাড়ার বাসিন্দাও নয়। তার চেয়েও বড় কথা, সে পায়েসপুরেও নবাগত। তার বাড়ি প্রতাপগড়ে। বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন বলে পায়েসপুরে এসে জুটেছে। সুতরাং হাবিবপুরের 11 টাইগার্স যদি বুঝতে পারে যে শীতলা ক্লাব একজন বহিরাগতকে খেলাচ্ছে, তাহলে ম্যাচ বাতিল হয়ে হাবিবপুর ওয়াক ওভার পেয়ে যেতে পারে। সুতরাং দানুকে খেলানো উচিত হবে কি না সেই নিয়ে ক্লাব কর্তৃপক্ষ এখনও পাকা সিদ্ধান্ত নিতে পারেননি। শীতলা ক্লাবের ফুটবল ক্যাপ্টেন প্রাণরাম অবশ্য দানুকে খেলানোর পক্ষে, কারণ দানু বলতে গেলে তারই আবিষ্কার। মাস দুই আগে একদিন সন্ধেবেলা তার পড়ার ঘরের জানলা দিয়ে একটা ঝাঁকড়া চুলওয়ালার ঢ্যাঙা ছেলেকে উঁকি দিতে দেখে সে কি ভারী চমকে গিয়েছিল। প্রাণরাম চেঁচিয়ে উঠেছিল, কে কে রে তুই? ছেলেটি বড় বড় দাঁত বের করে হেসে বলল, কিছু কাজ টাজ করে দিতে হবে। কাজ? কিসের কাজ? যে কোনো কাজ। কাজ করতে চাস কেন? কাজ করলে চারটি খেতে পাওয়া যায়, নইলে তো কেউ খেতে দেয় না, তাই কাজ করছি। শুনে প্রাণরামের একটু দয়া হলো। সে চুপি চুপি রান্নাঘর থেকে কয়েকটা রুটি আর একটু গুড় এনে দিল। ছেলেটি বারান্দায় বসে খুব যত্ন করে রুটি খেলো। প্রাণারাম বলল, তুই কি কি কাজ করতে পারিস? যা বলবে সব করে দেব। আমার পিসির বাড়িতে মস্ত একটা ভিমরুলের চাক হয়েছে, কেউ ভয়ে সেটা ভাঙতে পারছে না, ভেঙে দিতে পারবি? ছেলেটা ঘাড় কাত করে বলল, খুব পারবো, এ তো সোজা কাজ, আমি অনেক ভিমরুলের চাক ভেঙেছি। ঠিক আছে, কাল সকালে আসিস। ছেলেটি রাজি হয়ে চলে গেল এবং পরদিন সকালে ঠিক এসে হাজির হলো। প্রাণারামের পিসি সরজু দেবী অনাথা বিধবা, ছেলেপুলে নেই, বিরাট বাড়িটায় একা থাকেন। সরজু দেবীর দোতলার বারান্দায় ভীমরুলের বিশাল চাকটা দেখলে ভয় হওয়ারই কথা। প্রায় 2 হাত লম্বা আর থামের মতো মোটা মেটে রঙের চাক। সর্বদাই ভীমরুলরা ভনভন করছে চারিদিকে। কিন্তু দানু বিন্দুমাত্র ঘাবড়ালো না। নারকেলের ছোবড়া জেলে ধোঁয়া তৈরি করে আধ ঘন্টার মধ্যে ভীমরুলদের চাক ছাড়া করে দা দিয়ে চাকটা কেটে পুকুর পাড়ে নিয়ে গিয়ে ভেঙে ফেলল। পিসি ভারী খুশি হয়ে 2 টাকা দিতে গেলেন, কিন্তু দানু নিল না। বলল, দুপুরে 2 ভাত দেবেন, তাহলেই হবে। পিসি বললেন, তা দেব বাবা। প্রাণারাম বলল, ও পিসি, দানু তো বাপে তাড়ানো ছেলে, ওকে তোমার কাছেই রেখে দাও না কেন? পিসি একটু সন্দিহান হয়ে বললেন, চোর ছ্যাঁচর নয় তো? কথাটা দূর থেকেও কি করে যেন শুনতে পেল দানু। একগাল হেসে বলল, না পিসি, আমি চোর ছ্যাঁচর নই। ঘর দৌড়ে থাকতে না দেন তো নিচের বারান্দাতেই পড়ে থাকতে পারি। তা সেই থেকে দানু সরজু দেবীর বাড়িতেই আছে। দেখা গেল সে খুবই কাজের ছেলে। পিসির 40-50টা নারকেল গাছের পুরুষ্ট নারকেল সব 2-4 দিনের মধ্যে পেরে ফেললো সে। তারপর বিরাট পুকুরের সব কচুরিপানা তুলে ফেললো, বাগান পরিষ্কার করে মাটি কুপিয়ে নতুন গাছের চারা লাগালো। হাট বাজার করা, কাঠ কাটা, কুয়োর জল তোলা, সব কাজই সে বেশ পোক্ত।
কয়েকদিনের মধ্যেই সরজু দেবী তাকে ভারী ভালোবেসে ফেললেন। এখন তার দানু ছাড়া এক মুহূর্তও চলে না। একদিন প্রাণারামকে বলেই ফেললেন, বড্ড মায়া পড়ে গিয়েছে রে, ছেলেটিকে পুষি নেব কি না ভাবছি। সেদিন শীতলা ক্লাবের সঙ্গে বাবুপাড়ার ওল্ড ফাইটার্স ক্লাবের ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু শীতলা ক্লাবের দুজন বাঘা প্লেয়ারের জল বসন্ত হয়েছে। চিন্তিত প্রাণারাম এসে দানুকে বলল, হ্যাঁ রে, তুই ফুটবল খেলতে পারিস? দানু ঘাড় কাত করে একগাল হেসে বলল, খুব পারি, একবার চান্স দিয়েই দেখো না। উপায় ছিল না বলে সেদিন শীতলা ক্লাবের দলে দানুকে নামানো হলো, কিন্তু দানুর খেলা দেখে সবাই হেসেই অস্থির। লম্বা পায়ে তার লকবক করে দৌড় আর দড়াম দড়াম করে আচার খাওয়া দেখে একবার তাকে বসিয়ে দেওয়ার কথাও ভেবেছিল প্রাণারাম। মাঠের চারিদিকে জড়ো হওয়া দর্শকদের মধ্যে হাসির লহর বইছে। তার মধ্যে অবশ্য গাঁয়ের সবচেয়ে বোকা লোক হরিবন্ধু নফরও ছিলেন। তিনিই শুধু বলেছিলেন, এই ছেলেটির সঙ্গে মারাদোনার খুব মিল। এ কথা শুনে পাশে বসা সুধীরবাবু চটে উঠে বললেন, এর সঙ্গে মারাদোনার মিল আর বাঘের সঙ্গে খরগোশের মিল একই কথা। মারাদোনা বেঁটে হোঁতকা, আর এ হলো ঢ্যাঙা রোগা, তাহলে মিলটা পেলে কোথায়? হরিবন্ধু আমতা আমতা করে বললেন, তা বটে, তবে একটা কেমন যেন মিল আছে, পেটে আসছে মুখে আসছে না। যাই হোক, হাফ টাইমের মধ্যেই ওল্ড ফাইটার্স শীতলা ক্লাবকে 3 গোল দিয়ে বসল। হাফ টাইমে দানুকে বসিয়ে দেওয়ার কথা উঠতেই কালীপদ বাবু বললেন, তোমরা হয়তো লক্ষ্য করনি, দানু খেলা না জানলেও প্রচুর দৌড়াতে পারে, আর ল্যাং খেয়েও দমে যায় না। এ দুটোর গুণের জন্য ওকে খেলানোই উচিত হবে। তাছাড়া আমাদের প্লেয়ারও শর্ট। হাফ টাইমের পর খেলা শুরু হতেই কিন্তু দেখা গেল মাঝমাঠ থেকে বল ধরে দানু লম্বা লম্বা পায়ে দৌড়াচ্ছে। বার দুয়েক ল্যাং খেয়ে পড়ে গেল বটে, কিন্তু ফের উঠে দৌড়ে গিয়ে বল ধরে ফেলল। তারপর ওর তার পায়ের ফাঁক ফোকর দিয়ে কি করে যেন ফাইটার্সদের গোলে বল ঢুকিয়ে দিল। মাঠের চারিদিকে হৈ হৈ উঠল। এর পরের গোলটা দানুই দিল প্রায় সেই একই ভঙ্গিতে, তবে এইবার খুব এঁকে বেঁকে দৌড়ে কয়েকজনকে পাশ কাটিয়ে শেষে হাঁটুর গুঁতোয় গোল। এমন আনাড়ির কাছে গোল খেয়ে ওল্ড ফাইটার্সরা ক্ষেপে উঠে দানুকে প্রায় ঘিরে ধরে ফেলতে লাগলো। সে বল ধরলেই 4-5 জন এসে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। ল্যাং মারা, জামা বা হাতা ধরে টানা, কনুই দিয়ে পাঁজরে মারা, কিছুই বাকি রাখলো না তারা। কিন্তু দানুকে তবু রোখা গেল না। 10 মিনিটের মাথায় সে অনেক দূর থেকে একটা এমন আনতাবড়ি ভলিবল মেরে বসলো যে সেটা কামানের গোলার মতো গিয়ে ফাইটার্সদের গোলে সেঁধিয়ে গেল। শোধবোধ, খেলা শেষ হওয়ার 5 মিনিট আগে যখন গোল করার জন্য গোটা ফাইটার্স দল শীতলা ক্লাবের পেনাল্টি বক্সে উঠে এসেছে, তখন প্রাণারাম হঠাৎ পায়ে বল পেয়ে ফাঁকা জমিতে থ্রু বাড়িয়ে দিল। যদি কেউ সেটা ধরে গোল করতে পারে, পারল দানুই, কারণ সে এত জোরে ছোটে যে কেউই তার সঙ্গে গতিতে তাল রাখতে পারে না। একা বল ধরে ফাঁকা মাঠে লম্বা পায়ে এক লহমায় গোলের মুখে পৌঁছে গেল দানু। ওদের গোলকিপার ডাইভ দিয়ে দানুর পা জড়িয়ে ধরে ফেললে দিল বটে, কিন্তু বলটা ছিটকে গোলে ঢুকেও গেল। সেই থেকে দানু শীতলা ক্লাবের নিয়মিত খেলোয়াড়। যদিও সে পাস দিতে জানে না, ড্রিবল করতে গেলেই পড়ে যায়, নিজের জায়গায় পজিশন নিতে ভুলে যায়, তবু রোজই নানা কিংভূত উপায়ে একটা দুটো গোল ঠিক দিয়েই দেয়। একদিন প্রাণারাম দানুকে ডেকে বলল, দেখ দানু, তোর মধ্যে কিন্তু প্রতিভা আছে, কিন্তু অত আনাড়ি মতো খেলিস কেন? কায়দা কানুন একটু শিখলে হয় না? দানু উদাস হয়ে বলল, কাজ কি শিখে? তুমি তো গোল চাও, সেটা হলেই তো হলো। তা বটে, কিন্তু অপোনেন্ট প্লেয়াররা তোকে যে এত ল্যাং মেরে ফেলে, তোর ব্যথা লাগে না? যেদিন মনোজ তোর হাঁটুতে বুট চালিয়েছিল, তাতে মালাই চাকি চৌচির হয়ে যাওয়ার কথা। দানু একগাল হেসে বলল, লাগবে না, খুব ব্যথা লাগে, তবে কি জানো, কষ্ট করে বড় হয়েছি তো, তাই ব্যথা সহ্য করতে পারি। আমার হাড়গোড় খুব শক্ত। তাই দেখছি, ঠিক আছে, তুই তোর মতোই খেলিস।
আন্তঃজেলা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে হাবিবপুরের 11 টাইগার্সের সঙ্গে তাদের গাঁয়ে খেলতে গিয়েছিল শীতলা ক্লাব। গিয়ে হাজির হতেই হাবিবপুরের লোকেরা এসে একজনের খোঁজ খবর করতে লাগলো। দানুকে, দানু কোথায়? কোন ছেলেটি দানু বলো তো? বোঝা যাচ্ছিল আজ ম্যাচে দানুর কপালে দুঃখ আছে। কালীপদ ঘোষ আর প্রাণারাম মিলে ঠিক করলো আজ দানুকে মাঠে না নামিয়ে রিজার্ভে রাখা হবে, কেননা আজ ওদের লক্ষ্যই হবে দানুকে মেরে অকেজো করে দেওয়া। কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই টাইগাররা দুর্দান্ত খেলে 2টো গোল দিয়ে দিল। আরও 2টো দিতে পারত, অল্পের জন্য হলো না। বিপদ বুঝে হাফ টাইমের পর দানুকে নামানো হলো। দানু শুধু একবার প্রাণারামকে জিজ্ঞেস করলো, কটা গোল করতে হবে বলো তো? প্রাণারাম হেসে বলল, যটা চাইবো তটা গোল দিতে পারবি? যা, তাহলে 5 গোল দিস। দানু তার স্বভাবসিদ্ধ অষ্টাবক্র মুনির মতো লম্বা শরীর এবং লম্বা পায়ে এমন এঁকে বেঁকে সারা মাঠ জুড়ে জাপাতে লাগলো যে লোকে হাঁ। এবং নাম্বার 5 মিনিটের মধ্যেই একখানা ধাঁই শটে গোল। কিন্তু গোল করার পরেও টাইগার্সদের ব্যাক বিপ্লব বুটশুদ্ধ পায়ে দানুর বুকে একটা লাথি জমিয়ে দিতে ছাড়েনি। দানু অবশ্য একটু গড়াগড়ি দিয়ে ফের খাড়া হয়ে তার কাঁকড়ার ভঙ্গিতে খেলা শুরু করে দিল। 5 মিনিটের মাথায় হাফ লাইনের কাছ থেকে একখানা রামধনু শট করে বসলো ধানু, আর সেটা উপরে উঠে গোঁত্তা খেয়ে গোলকিপারের মাথা টপকে গোলে ঢুকলো। যথারীতি ফের খেলা শুরু হতেই দানুকে লক্ষ্য করে চোরাগোপ্তা মার, লাথি, পায়ে ডিমে মারা, মাথায় কনুই দিয়ে ঠুকে দেওয়া, এসব চলতেই লাগলো বটে, কিন্তু বিশেষ সুবিধা হলো না। বরং দানুকে চার্জ করতে গিয়ে ওদের গোটা 2 প্লেয়ারের ভালো রকম চোট হয়ে মাঠ ছাড়তে হলো। ফ্রি কিক থেকে আর একটা গোল দিল দানু। খেলার শেষ দিকটায় হ্যাঁদানো টাইগার্সদের দম ফুরিয়ে আসছিল। অনায়াসে আরও 2টো গোল দিয়ে দিল দানু। দলের সবাই এসে ওকে জড়িয়ে ধরল। প্রাণারাম পিঠে চাপড়ে বলল, ওহ, আমার মুখ রেখেছিস। কিন্তু রক্ষার আরও বাকি ছিল। নিজেদের ঘরের মাঠে 5-5টা গোল হজম করা হাবিবপুরের মারকুট্টা লোকেদের পক্ষে খুব শক্ত ব্যাপার। খেলার শেষে আপ্যায়নের পর তারা যখন একটা খোলা ট্র্যাকে চেপে ফিরছে, তখন রথতলার কাছে দেখা গেল পথ জুড়ে একটা গাছের গুঁড়ি পড়ে আছে। ট্রাকটা থামতেই দুপাশ থেকে লাঠি সোঁটা নিয়ে জোনা 20-25 ছেলে তেড়ে এসে দমাদম লাঠি আর হকি স্টিক নিয়ে বেধড়ক মারতে শুরু করলো তাদের। প্রথমটায় হক চকিয়ে গিয়ে সবাই পালানোর চেষ্টা করছিল, কিন্তু গুন্ডারা এমনভাবে ঘিরে ধরেছে যে পালানো অসম্ভব। মারের চোটে তাদের প্রাণ সংশয়। ঠিক এই সময়ে লগবগে রোগা আপাত নিরীহ দানু কিন্তু ফস করে একজনের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে একাই এমন পাল্টা মার দিতে শুরু করলো যা অবিশ্বাস্য। লাঠি সেও কম খেলো না, কিন্তু সেসব গ্রাহ্য না করে সে এমন লাঠিবাজি করে যাচ্ছিল যে প্রতিপক্ষ রণে ভঙ্গ দিয়ে পালাতে পথ পায় না। গাঁয়ে ফিরে দানু বীরের সম্মান পেল বটে, কিন্তু তাতে তার বিশেষ হেলদোল নেই। যেন কিছুই হয়নি এমন ভাব দেখিয়ে সে সরজু দেবীর বাড়িতে ফিরে নিজের কাজকর্ম সারতে ব্যস্ত হয়ে পড়ল। প্রাণারাম এসে বলল, হ্যাঁ রে দানু, একটা সত্যি কথা বলবি? মাঝে মাঝে কি তোর ওপর কোনো দৈবশক্তি ভর করে? 5-5টা গোল করলি, সে না হয় হলো, কিন্তু 20-25টা ছেলের সঙ্গে লড়াই করলি কি করে? দানু নির্বিকার মুখে বলল, না লড়লে যে মার খেতে হতো। প্রাণারাম মাথা নেড়ে বলল, না রে, তুই সোজা লোক নোস, তোর ভিতরে কিছু একটা আছে। পায়েসপুরের বীর বলে এতকাল খ্যাতি ও খাতির ছিল বটেশ্বরের। তা বটেশ্বরের চেহারা পেল্লায়। সে তেমন লম্বা টম্বা নয় বটে, কিন্তু চওড়ায় পুষিয়ে নিয়েছে। সারা শরীরে পেশির বন্যা। বটেশ্বর নড়লেই শরীরের গোল্লা গোল্লা পেশি পান্তুয়ার মতো ভেসে ওঠে। বীরত্বের কাজ সে এখনও তেমন কিছু করে উঠতে পারেনি বটে, কিন্তু দরকার পড়লে যে করবে সেই ভরসা গাঁয়ের মানুষদের আছে। সে মোটা মোটা লোহার রড বাঁকাতে পারে, 1 প্যাকেট তাস 2 হাতে টেনে ছিঁড়ে ফেলতে পারে, 3-4 মণ ওজন তুলতে পারে। দানুর কীর্তি কাহিনী শুনে সে নাক সিটকে বলল, ওই হাড় গিলে ছেলেটা, দূর দূর, ওবার কি মারপিট করবে? আমি জোরে ফুঁ দিলেই তো উড়ে যাবে।
হারাধনবাবুকে এক হিসেবে দেশপ্রেমিক বলা যায়। তিনি অবশ্য ভারতবর্ষের খবরাখবর তেমন জানেন না। প্রদেশ বা জেলা বা এমনকি মহকুমা নিয়েও তাঁর তেমন মাথা ব্যথা নেই। তাঁর মতে পায়েসপুরি হচ্ছে পৃথিবীর সেরা জায়গা। কাজেই পায়েসপুরের গৌরবেই তিনি সর্বদা গৌরবান্বিত। সর্বদা তিনি সকলকে পায়েসপুরের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেন। এই পায়েসপুরেই নাকি একদা রাজা মানসিংহের সৈন্যরা আমবাগানের ছাওয়ায় জিরিয়েছিল, আর তাদের ঘোড়াগুলো জল খেয়েছিল ময়নামতির দিঘিতে। গোড়াদের আমলে দুজন সাহেবও নাকি পায়েসপুরের বিখ্যাত ডাকাত বিষ্ণু বাগদিকে গ্রেপ্তার করতে আসে। তারা কবুল করে গিয়েছিল যে এরকম ডাকাবুকো ডাকাত তারা কুসমিনকালেও দেখেনি। প্রতাপগড়ের গৌরবের আমলে রাজা বীরবিক্রম নাকি এই পায়েসপুরেই চাটাইয়ের খুব সুখ্যাতি করেছিলেন। একসময় পায়েসপুর নাকি মিষ্টি কুমড়োর চাষে ভারতবর্ষের 1 নম্বর ছিল, এবং মেটে কলসি তৈরিতে এই পায়েসপুরের মৃৎশিল্পীদের সঙ্গে কেউ এঁটে উঠত না। ইতিহাস বিশ্রুত হয়ে আছে এই গাঁয়ের অতি বিচক্ষণ চোর সর্বেশ্বর, আর পণ্ডিত বিনোদ বিহারীর নামও সবাই জানে, যিনি বাংলা ব্যাকরণ দীপশিখা লিখে হইচই ফেলে দিয়েছিলেন। এ গাঁয়ের এখনকার গৌরবও বড় কম নয়। বনমালীবাবু এত ভালো ইংরেজি জানতেন যে গোড়া ম্যাজিস্ট্রেট নাকি বলেছিলেন, বনমালী কাছে থাকলে কারো ডিকশনারি খোলার দরকার হয় না। বনমালীবাবু 98 বছর বয়সে এখনও বেঁচে আছেন। এ গাঁয়েরই রায়পাড়ার বাসবনন্দী কেশবপুরের জমিদারের ছোট মেয়ের বিয়েতে 80টা রসগোল্লা খেয়ে যে খবরের কাগজে নাম তুলেছিল, সেটাও ভুলে গেলে চলবে না। খবরের কাগজের কাটিং হারাধন যত্ন করে ফাইলে রেখে দিয়েছেন। হারাধন বিশ্বাস করেন বটেশ্বর একদিন ভারতশ্রী এবং তারপর বিশ্বশ্রী হয়ে গ্রামের মুখ উজ্জ্বল করবে। তাই তিনি প্রায়ই বটেশ্বরকে তাড়না করেন। ওহে, উঠে পড়ে লাগো তো, বুক ফুলিয়ে গিয়ে বিশ্বশ্রী হয়ে ইউএনওতে পায়েসপুরের নিশান উড়িয়ে দিয়ে এসো। বোকা হরিশঙ্কর একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল, পায়েসপুরের কি আলাদা নিশান আছে হাড়ুখুড়ো? হারাধন বিরক্ত হয়ে বলেছিলেন, তা থাকবে না কেন, নিশ্চয়ই ছিল, কিন্তু সেই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি। ওরে, নিশেন তৈরি তো আর শক্ত নয়, 3 টুকরো রঙিন কাপড় জুলেই একটা নিশেন খাড়া করা যায়। শক্ত কাজ হলেও সেটাকে বিশ্বের বুকে উড়িয়ে আসা, আর বটেশ্বর সেটা ঠিক পারবে। যে হারে মাসুলগুলো দিনকে দিন কিলবিল করে উঠছে, তাতে একদিন নোবেল প্রাইজও এনে ফেলবে দেখিস। গোবিন্দ অবাক হয়ে বলল, কিন্তু খেলাধুলো বা স্বাস্থ্যের জন্য তো নোবেল প্রাইজ দেওয়া হয় না। হারাধন গলা তুলে বললেন, কে বলল দেওয়া হয় না? এই যে সেদিন নর্মদা দিদির হাতের রান্না নিমশুক্তো আর চাপড় ঘণ্ট খেয়ে তার নাত জামাই বলে গেলেন, আপনাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। সে কি ফাঁকা কথা? সেই নাত জামাই কোন ইউনিভার্সিটির যেন প্রফেসর। তিনি কি না জেনে বলছেন? তার রান্নাবান্নায় যদি নোবেল থাকে, তাহলে স্বাস্থ্যের খাতেও আছে। গোবিন্দ একটু মিয়ে গিয়ে বলল, সেই রকমই যেন শুনেছিলাম। তা বটেশ্বরের এত বড় ভক্ত হারাধনবাবু দানুর বীরত্বের কথা শুনে দানুর দিকে একেবারে ঢলে পড়েছেন। ঘটনার পরদিনই গিয়ে দানুকে বলে এসেছেন, বুঝলি দানু, 1932 সালে এ গাঁয়ের রমেশ কুমোর হাত দিয়ে বাঘ মেরেছিল, আর তারপর এই তুই পায়েসপুরের ইজ্জত রেখেছিস, মুখোজ্জ্বল করেছিস। এবার অলিম্পিকের জন্য তৈরি হ, পায়েসপুর তোর মুখের দিকেই তাকিয়ে আছে বাবা। বীরেশ বলল, তা কী করে হবে? ও তো পায়েসপুরের ছেলেই নয়, ওর বাড়ি প্রতাপগড়ে। হারাধন খিচিয়ে উঠে বললেন, বললেই হবে প্রতাপগড়ে? সেখান থেকে তো ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। পায়েসপুরের সম্মান রাখতে দরকার হলে আমি ওকে পুষ্যি নেব। সময়টা খারাপই যাচ্ছে বটেশ্বরের। এই কদিন আগেও রাস্তায় বেরোলে আশপাশের লোকেরা কথা থামিয়ে হাঁ করে চেয়ে দেখত। হাটে বাজারে লোকজন বিকিকিনি থামিয়ে ওকে ডেকে তাকাতো, ওই দেখ বটবৃক্ষ যাচ্ছে। পানুবাবুর সঙ্গে পথে দেখা হলেই বিগলিত হাসি হেসে হেঁ হেঁ করতে করতে আর হাত কচলাতে কচলাতে পানুবাবু বলতেন, কি স্বাস্থ্য, কি স্বাস্থ্য, দেখলেও চোখ সার্থক। কি পেশি বানিয়েছেন বটুবাবু, যেন জলের মধ্যে মাগুর মাছ খেলে বেড়াচ্ছে।
এই যে এত মাসলের বোঝা নিয়ে হেঁটে চলে বেড়ান, একটু ভারী ভারী লাগে না? তা বটেশ্বরে সেই স্বর্ণযুগ নেই। বটেশ্বর এখনও রাস্তায় বেরোয় বটে, কিন্তু লোকজন তাকে যেন তেমন লক্ষ্যই করে না, বরং অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। হাটে বাজারে বটেশ্বরকে দেখা তো দূরের কথা, সেদিন একটু কাঁচা লঙ্কা ফাউ চেয়েছিল বলে লঙ্কাওয়ালা এমন খ্যাঁক করে উঠল যে বটেশ্বর ভারী অপমানিত বোধ করেছিল। বটেশ্বর বুঝতে পারছে যে পায়েসপুরে তার একছত্র আধিপত্য আর নেই, আর এইসবের মূলে ওই ল্যাক প্যাকে হাড় গিলে চেহারা ঢ্যাঙা দানু। এই যে তার একনিষ্ঠ ভক্ত পানুবাবু, দেখা হলে আজকাল আর হাসি নেই, বিস্ময় নেই, হে হে পর্যন্ত নেই। মুরব্বির মতো একটু ঘাড় হেলিয়ে গম্ভীর গলায় শুধু বলেন, চালিয়ে যান বড়ুবাবু। দুঃখী বটেশ্বর তাই বিকেলের ব্যায়াম ট্যাম সেরে এক সন্ধ্যাবেলা মাঠের ধারে একা একা বসে দুঃখের কথাই ভাবছিল। দানু ফুটবল খেলা জানে না, অথচ গোল দেয়। তার চেহারা ল্যাকপ্যাকে হলেও গায়ের জোরে কেউ তার সঙ্গে পারে না। সে দুদিনে 30-40টা গাছের সব ফল পেরে ফেলতে পারে, একদিনে বিরাট পুকুরটার সব কচুরিপানা তুলে ফেলে। এসব হচ্ছেটা কি? ভগবানের এ কি অবিচার রে বাবা! সে এত কষ্ট করে বুক ডন বৈঠকি মেরে বারবেল ডাম্বেল মুগুর ভেজে মাসল ফোলালো, আর বীরের সম্মান পেয়ে গেল হাড় গিলে ঢ্যাঙা দানু। তাহলে ব্যায়াম ট্যায়াম করে লাভ কি? আকাশে মেঘ টেঘ ছিল না, দুর্যোগের কোনো আভাসও নেই। কিন্তু হঠাৎ একটা বিকট বজ্রপাতের শব্দে আঁতকে উঠে বটেশ্বরের ভিড়মি খাওয়ার জোগাড়। মাথায় হাত দিয়ে চোখ বুজে ফেলেছিল সে। চোখ চেয়ে দেখল সামনে এক বিভীষিকা দাঁড়িয়ে আছে। বিশাল লম্বা চওড়া চেহারার রক্তাম্বর পড়া এক সাধু, হাতে পেল্লায় ত্রিশূল, মাথায় জটা জুটো, ঘন দাড়ি গোঁফ, গলায় রুদ্রাক্ষ, আর চোখ দুখানা অন্ধকারেও জ্বলছে। তার দিকে একদৃষ্টে চেয়ে আছে দেখে বটেশ্বর একটু কুঁকড়ে গেল। ফের বজ্রকণ্ঠে সাধু বলে উঠল, তুই তুই এখানে কি করছিস? ভয়ে পেটের ভিতরটা গুড়গুড় করে উঠল বটে, কিন্তু শত হলেও তো বটেশ্বর পায়েসপুরের পয়লা নম্বরের পালোয়ান। তাই সে কাঁধটা একটু ঝাঁকে তাচ্ছিল্যের সঙ্গেই বলল, দেখতেই তো পাচ্ছেন মশাই, বসে হাওয়া খাচ্ছি। সাধু অতি বিকট গলায় বিস্ময় প্রকাশ করে বলল, হাওয়া খাচ্ছিস? তোর কি হাওয়া খাবার কথা? কেন মশাই, আমি হাওয়া খেলে আপনার অসুবিধে কি? নিজের কাজে জানতো মশাই, মেলা ঝামেলা করবেন না। তার তরপানি দেখে সাধু যেন বিস্ময়ে মুখ হয়ে গেল। তারপরে হঠাৎ, তবে রে বেয়াদব বলে তার নড়া ধরে এক হ্যাঁচ কাটানে দাঁড় করিয়ে সপাটে গালে একটা চড় কষিয়ে দিয়ে বলল, চ্যাটাং চ্যাটাং কথা কইছিস যে বড়? কে তোকে ছেড়ে দিয়েছে বল? কোন সাহসে তুই মাঠে ময়দানে বসে গায়ে হাওয়া লাগাচ্ছিস? চড় খেয়ে বটেশ্বরের চোখে সর্ষে ফুল নাচানাচি করছে, মাথার ভিতরে ঝিমঝিম শব্দ। এ তল্লাটে এমন বুকের পাটা কারণ এই যে তার গায়ে হাত তোলে। তাই একটু সামলে উঠেই, তবে রে বলে বটেশ্বর সাধুর উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু একটা নিরেট দেওয়ালই যেন ধাক্কা খেয়ে পিছিয়ে এলো সে। সাধু ক্যাক করে তার ঘাটটা ধরে ঠেলতে ঠেলতে মাঠের উত্তর দিকে নিয়ে যেতে যেতে বলল, তোর এখনও অনেক শিক্ষা বাকি আছে দেখছি। বটেশ্বর বুঝল তার এতকালের এত মেহনত, এত কসরত, এত ঘাম ঝরানো সবই বৃথা গিয়েছে। এত ঢেউ খেলানো পেশি, এত ল্যাটিস মাস বাইসেপ কাপ মাসল সিক্স প্যাক নিয়েও এসব কি হচ্ছে? এ যে বাঘের মুখে নেংটি ইঁদুরের মতো দশা তার। সে চিঁচি করে লোকজন ডাকার চেষ্টা করছিল, কিন্তু পিছন থেকে সাধু হুড়ুম করে তার মাজায় হাঁটু দিয়ে এমন গুঁতো মারল যে বটেশ্বরের বাক্য হরে গেল। হাঁপাতে হাঁপাতে বলল, ও মশাই, ও সাধু বাবা, এ কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? এসব কি হচ্ছে? এর ফল কিন্তু খুব খারাপ হবে। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল নাড়ুবাবু মাঠে তার গরু খুঁজতে এসেছেন, কিন্তু বটেশ্বর তাঁকে হাত নেড়ে ডাকতেই তিনি শুট করে গরুর আড়ালে লুকিয়ে পড়লেন। ঘেঁষুড়ে রামদিনও তার দুর্দশা দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। পেলাবাবু শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন, একেবারে মুখোমুখি দেখা। কোথায় সাধুটার পথ আটকাবি, ধমক চমক চেঁচামেচি করে লোক জোটাবি, তা নয়, একগাল হেসে গদগদ হয়ে বললেন, সাধুর কাছে মন তোর নিলি বুঝি বটেশ্বর? বাহ বাহ,
ধর্মকর্ম খুব ভালো জিনিস, এই বলে চলে গেলেন। লাঠিধারী নন্দরাম চৌকিদারকে দেখে একটু ভরসা হয়েছিল বটেশ্বরের, কিন্তু উল্টে নন্দরাম ভারী ভক্তিভরে হাত জোর করে গোর লাগি সাধু বাবা বলে সাধুকে গদগদ হয়ে পেন্নাম করে পদ ছেড়ে দিল। পায়েসপুরের উত্তরে প্রতাপগড়ের গহীন জঙ্গল, সেই জঙ্গল নিয়েও বিস্তর রোমহর্ষক গল্পও আছে। রাত তো দূরের কথা, দিন দুপুরেও বড় একটা কেউ জঙ্গলে ঢোকে না। সাধু বটেশ্বরকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ঘটনাটা চাউর হতে দেরি হলো না। সন্ধেবেলাতেই চণ্ডী মণ্ডপে মেলা লোকজন জড়ো হয়ে গেল। রাঘহরি কানে কম শোনে, তার ধারণা বটেশ্বরকে বাঘে নিয়ে গিয়েছে। খুব চিন্তিত মুখে বলছিল, কথা হলো বটেশ্বরকে কটা বাঘে খাবে? 7টা বাঘের খোরাক যদি একটা বাঘে খায় তাহলে কি বড্ড আইডাই হবে না? কত মাংস বটেশ্বরের। নোয়াপাড়ার বজ্রবাহু ঈষৎ বিরক্ত হয়ে বলল, ওসব অলুক্ষণে কথা কেন দাদা? বাঘ নয়, বটেশ্বরকে এক সাধু নিয়ে গিয়েছে। গদাধর ঘন ঘন মাথা নেড়ে বলল, বাঘে নিলে আর কি খারাপ হতো বলো? সাধুর যা বৃত্তান্ত শুনছি তাতে তো মনে হয় বটেশ্বরকে হয় সব সাধনায় লাগাবে, নয়তো নরবলি দেবে কিংবা কেটে কুটে নরমাংস খাবে। আর এই সাধুই তো নগেন সর্বাধিকারীর বাড়িতে কিছুদিন আগে হামলা করেছিল। ওদের টমি কুকুরটা তাড়া করায় তেমন কিছু করতে পারেনি। নাড়ুবাবু ঘটনার সাক্ষী, তিনি রোগা মানুষ। উঠে দাঁড়িয়ে জমায়েত লোকজনের সামনে বললেন, আহা, আমি তো ছেলেধরাটার হাত থেকে বটেশ্বরকে উদ্ধার করতে পারতাম, কিন্তু এক হাতে গরুর দড়িটা ধরা ছিল বলে হয়ে উঠল না। তবে একথা ঠিক যে সেই বিভীষণ সাধুর হাতে পড়ে বড়ই নাকাল হচ্ছিল বটেশ্বর। ওর ভবিষ্যৎ বিশেষ উজ্জ্বল বলে মনে হচ্ছে না। পেলাবাবু ভারী বিস্ময়ের সঙ্গে বললেন, তাহলে তোমরা বলতে চাও যে বটেশ্বরের বৈরাগ্য আসেনি? আমি তো ভেবেছিলাম সংসার বৈরাগ্য আসায় বটেশ্বর সাধুর হাত ধরে সন্ন্যাসে যাচ্ছে। অপহরণ বলে বুঝতে পারলে কি আর সাধু বেটা পারতো আমার হাত থেকে পালাতে? রামদিন মাথা চুলকোতে চুলকোতে বলল, সাধুজি বটেশ্বরবাবুকে পাকড়ে নিয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু আমি সোচলাম কি বটেশ্বরবাবু 2 মুক্কা মেরে সাধুকে জমিতে ধরিয়ে দেবেন। আমি দুবলা মানুষ, জিন্দিগিতে কখনো মারপিট করিনি, উসিলিয়ে আমি আঁখে ঘুরিয়ে নিলাম। খগেন তপাদার নন্দরামের দিকে চেয়ে বললেন, তোর হাতে তো লাঠি ছিল, সাধুটাকে ঘা কতক দিতে পারলি না? নন্দরাম জিভ কেটে 2 হাত দিয়ে কান ছুঁয়ে নিয়ে বলল, ছি ছি, ও কথা বলবেন না। সাধু মহাত্মাদের গায়ে হাত তুলে কি 7 জন্ম নরকে পচব মশাই? আর খুব তেজালো সাধু মশাই, চোখ দুখানা ধকধক করে জ্বলছিল, আর কি দশাসই চেহারা। বটেশ্বরের বাবা সর্বেশ্বর মুখ কালো করে বসেছিলেন। ফোঁত করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এখন মুক্তিপণের অত টাকা আমি পাবো কোথায়? আপনারা 5-10 টাকা করে কালেকশন না দিলে সাধু আমার ছেলেটাকে যে মেরে ফেলবে। খগেন অবাক হয়ে বললেন, মুক্তিপণ কি চাওয়া হয়েছে? সর্বেশ্বর বলল, এখনও চাইনি বটে, কিন্তু চাইবে। আগে থেকে প্রস্তুত না থাকলেই বিপদ। আমি বড় দেখে একটা ধামা নিয়েই এসেছি। আপনারা উদার হস্তে টাকা ফেলতে শুরু করে দিন। এখন থেকে রোজই বাড়ি বাড়ি ঘুরে চাঁদা তোলা হবে। সর্বেশ্বরের এই ঘোষণা শুনে 1-2 করে লোক কেটে পড়তে লাগলো এবং চণ্ডীমণ্ডপ ফাঁকা হয়ে যেতে সময় লাগলো না। আজ এ পর্যন্তই। তৃতীয় পর্ব নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।